আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমরা লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস কোর্সের হচ্ছে দ্য কোম্পানি অ্যাক্ট 1994 অর্থাৎ 4th চ্যাপ্টারে ছিলাম। তো আমরা বিগত ক্লাসে 4th চ্যাপ্টারের যেই টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একজন শেয়ার হোল্ডার কি কি দায়িত্ব পায়, কি কি দায়িত্ব ফলো করতে হয়, কি কি লায়াবিলিটিস ফলো করতে হয়। এখন হচ্ছে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানির মধ্যে যেই ক্লাসিফিকেশনগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু বৈশিষ্ট্য পাবলিক লিমিটেড কোম্পানি থেকে তাকে হচ্ছে আলাদা করতে বা আলাদাভাবে হচ্ছে প্রকাশ করতে হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো আলাদাভাবে প্রকাশ করতে সাহায্য করছে। তাই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে ডিফারেন্সটা খুব সহজে বোঝা যায়। তো দুইটা কোম্পানির ডিফারেন্স হচ্ছে বোঝার জন্য যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে টপিকটা এভাবে বলতে পারি যে ডিফারেন্স বিটুইন private limited company and public limited company. তো আমরা শুরু করি কোশ্চেনটা। ডিফারেন্সটা পাশাপাশি দুইটার নাম দিয়ে আমরা সুন্দর করে আলোচনা করি। প্রাইভেট কোম্পানি এটা হচ্ছে পাবলিক কোম্পানি। তো দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে নাম্বার অফ মেম্বার। অর্থাৎ মেম্বার সংখ্যা, কোম্পানির কতজন মেম্বার আছেন, ন্যূনতম এবং সর্বাধিক কতগুলো মেম্বার সেখানে আছে সেটা দেখে খুব সহজে আমরা বুঝবো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটা আর পাবলিক লিমিটেড কোম্পানি কোনটা। তো নর্মালি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম মেম্বার 2, অর্থাৎ হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তাকে 2 জন সদস্য মাস্ট বি থাকতে হবে। 2 জন সদস্য না থাকলে সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এবং ম্যাক্সিমাম মেম্বার থাকতে হবে 50 জন। তাহলে আমরা বুঝলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন সদস্য থাকবে এবং সেটা দেখলেই বোঝা যাবে যে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম সদস্য মিনিমাম মেম্বার 7 থাকবে, অর্থাৎ সর্বনিম্ন সদস্য 7 জন থাকবে এবং ম্যাক্সিমাম হিউজ হইতে পারে, যে কোনো হচ্ছে সংখ্যা হইতে পারে, অর্থাৎ as many number of share of the company, যে can be as many share of the company, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 7 জন সদস্য এবং সর্বোচ্চ যে কোনো সংখ্যা হতে পারে।
এরপর আসবে হচ্ছে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল। কোন হচ্ছে কোম্পানির ক্যাপিটাল, মিনিমাম ক্যাপিটাল কেমন দেওয়ার প্রয়োজন হবে, মিনিমাম পেইড আপ ক্যাপিটাল। তো এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে it is essential to have টাকা 1 lakh paid up capital for a private company to be incorporated। অর্থাৎ এখানে মিনিমাম 1 লাখ টাকা 1 লাখ টাকা দিতে হবে, এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 5 লাখ টাকা অবশ্যই এখানে পেইড আপ করতে হবে। এরপর আছে ইনভিটেশন টু পাবলিক। আমরা কিন্তু দুইটা পার্থক্য খুব সহজে হচ্ছে বুঝে গেছি। এরপর 3 নম্বর হচ্ছে ইনভিটেশন টু পাবলিক। কে ইনভাইট করতে পারবে, কে ইনভাইট করতে পারবে না। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু ক্যান নট ইনভাইট দ্য পাবলিক। অর্থাৎ পাবলিকলি প্রাইভেট কোম্পানি কিন্তু শেয়ার কেনার জন্য হচ্ছে ইনভাইট করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড পাবলিক কোম্পানি কিন্তু হচ্ছে ইনভাইট করতে পারবে। ক্যান ইনভাইট পাবলিক টু বাই শেয়ার। ওকে, তাহলে বোঝা গেল যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সরাসরি ইনভাইট করতে পারে না, পাবলিক লিমিটেড কোম্পানি সরাসরি শেয়ার ক্রয় করার জন্য ইনভাইট করতে পারে। পরের পার্থক্যটা হচ্ছে অ্যালটমেন্ট অফ শেয়ার। অ্যালটমেন্ট অফ শেয়ার বলছেন private limited company can allot share immediately on the receipt of the incorporation সার্টিফিকেট। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু সার্টিফিকেট, ইনকর্পোরেশন সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে তার শেয়ার অ্যালট করতে পারে, কিন্তু এক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ক্যান নট অ্যালট শেয়ার ইমিডিয়েটলি তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে আমরা অলরেডি 4টা পার্থক্য দেখে দিছি। আমার মনে হয় এখানে যদি একবার ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা দেখে নেন, নেক্সট আর এটা মানে গোলায় যাওয়ার বা দ্বিতীয়বার পড়ারও প্রয়োজন হয় না। আচ্ছা, তো আমরা নেক্সট পার্থক্যে চলে যাব।
ট্রান্সফার অফ শেয়ার, এটা 5 নম্বর পার্থক্য, ট্রান্সফার অফ শেয়ার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ট্রান্সফার অফ শেয়ার রেস্ট্রিক্টেড, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নট রেস্ট্রিক্টেড। ওকে, বোঝা গেল যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার যখন ট্রান্সফার করব তখন হচ্ছে রেস্ট্রিক্টেড, অর্থাৎ কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, এবং হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ধরনের কোনো সমস্যা নাই, সরাসরি ট্রান্সফার করতে পারবেন। 6 নম্বর পার্থক্য হচ্ছে স্ট্যাচুটরি মিটিং। স্ট্যাচুটরি মিটিং এর ক্ষেত্রে কি বলছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে it is not necessary for a private company to call a statutory meeting. So it is not necessary. এটা কার ক্ষেত্রে? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্ট্যাচুটরি মিটিং এর প্রয়োজন নাই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটার প্রয়োজন আছে। এটা ল দ্বারা অবলাইজড যে হচ্ছে এখানে স্ট্যাচুটরি মিটিং প্রয়োজন। এটা হতে পারে 1 বছর পর বা 6 মান্থ পর, অবশ্যই হচ্ছে একটা মিটিং করতে হবে, স্ট্যাচুটরি মিটিং। মূলত ল অনুযায়ী হচ্ছে কোম্পানির ল অনুযায়ী 6 মান্থের ভিতরে একটা স্ট্যাচুটরি মিটিং করা বাধ্যতামূলক পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। 6 মান্থের মধ্যে এটা অ্যারেঞ্জ করতে হবে একটা স্ট্যাচুটরি মিটিং। আমরা নেক্সট পার্থক্যে চলে যাই। মোটামুটি 8টা থেকে 10টা পার্থক্য মাথায় রাখলে কিন্তু খুব ইজিলি কোশ্চেনের আনসার করা সম্ভব। তো 7 নম্বর পার্থক্যটা হচ্ছে issue of prospectus. Issue of prospectus. Private limited company cannot issue a prospectus or a statement in lieu of a prospectus. অর্থাৎ cannot issue a prospectus. আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। ইস্যু অফ প্রসপেক্টাস বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। অর্থাৎ প্রসপেক্টাসের ক্ষেত্রে হচ্ছে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা ইস্যু না করলেও চলবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা মাস্ট বি ইস্যু করতে হবে, ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক। Further issue of share, 8 নম্বর হচ্ছে further issue of share capital. Further issue of share capital অর্থাৎ যেখানে শেয়ার ইস্যু করা হয়েছে, যে কোম্পানির কাছে, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে কোম্পানির কাছে শেয়ার ইস্যু করা হয়েছে আগেই বিগত সময়ে, পরবর্তীতে হচ্ছে আবার সেখানে অফার করার প্রয়োজন নাই বলছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ইজ নট এসেনশিয়াল, অর্থাৎ
যে কোম্পানির কাছে একবার হচ্ছে ইস্যু করা হয়েছে সেখানে দ্বিতীয়বার আবার নতুন করে অফার করার প্রয়োজন নাই। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা অর্থাৎ অফিসিয়াল লেটার, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ইট ইজ নট এসেনশিয়াল, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তখনই এটা হচ্ছে দরকার যখন হচ্ছে অফিসিয়াল লেটার, যখন বলে যে অফিসিয়াল লেটার, তো অফিসিয়ালি যখন করতে বলা হয় যে এটা আবার অফার করতে হবে, যে শেয়ার ইস্যু, শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে যখন অফিসিয়াল লেটার দেওয়া হবে তখন সেটা পুনরায় শেয়ার ক্যাপিটাল ইস্যু করতে হবে। যে আমরা 8টা পার্থক্য দেখছি আর 2টা পার্থক্য আমরা দেখব। অনেকগুলো পার্থক্য আছে এর মধ্যে। পার্থক্যগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে যে ডিফারেন্সটা খুব সহজে বোঝা যাবে। 9 নম্বর পার্থক্য হচ্ছে কমেন্সমেন্ট অফ বিজনেস। কমেন্সমেন্ট মানে শুরু, মানে বিজনেসের শুরুটা কেমন হবে। কমেন্সমেন্ট অফ বিজনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলছে যে a private company can commence its business immediately on the receipt of the certificate of incorporation, অর্থাৎ সার্টিফাইড হওয়ার সাথে সাথে এটা কমেন্স করতে পারে বা শুরু করতে পারে। Commence immediately on the receipt of certificate। এখানে আমি একটু শর্টে লিখতেছি কারণ সবটা এখন লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হচ্ছে আপনারা বইয়ে ভালোভাবে দেখে পুরোটা লিখবেন। আমি শর্টে জাস্ট বিষয় জিস্ট যেটা বলতে চাইছে, বুঝাতে চাইছে সেটা আর কি বলার চেষ্টা করতেছি। তো কি বলছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি তার সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে শুরু করতে পারে, কিন্তু একটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতি পত্র প্রয়োজন হয়। তাহলে এটা কি হলো, এটা ক্যান নট commence immediately। পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সাথে এটার কার্যক্রম শুরু করতে পারে না। এর ক্ষেত্রে এর হচ্ছে একটা কার্যারম্ভের অনুমতিপত্র বা হচ্ছে সার্টিফিকেট প্রয়োজন হয়, যেটার পরই সে একমাত্র তার হচ্ছে কোম্পানির কার্যক্রম শুরু করতে পারে। আরো একটা পার্থক্য আমরা একটু দেখি। number of director, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কতজন ডিরেক্টর থাকবে এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কতজন ডিরেক্টর থাকবে সেটা একটা জানার বিষয় আছে এখানে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যাট লিস্ট 2 ডিরেক্টর থাকতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যাট লিস্ট 3 ডিরেক্টর থাকতে হবে। The use
ক্লিয়ার না যে লিমিটেড কথাটা কোথায় ইউজ করতে হবে। যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমি ক্লিয়ার করে বলি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিভাবে কথাটা বলবো, যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সমগ্র প্রাইভেট লিমিটেড এইভাবে যদি সেটা সসীম দায় সম্পন্ন হয় তাহলে অবশ্যই তাকে প্রাইভেট লিমিটেড দুইটা কথাই ইউজ করতে হবে। কিন্তু যখন পাবলিক কোম্পানি যখন লিমিটেড হবে তখন কিন্তু জাস্ট লিমিটেড কথাটা লিখলেই যথেষ্ট। তাহলে এখানে একটা পার্থক্য আমরা দেখলাম যে যখন লিমিটেড হবে প্রাইভেট বা পাবলিক দুইটার কোম্পানি, সেটার ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিকে অবশ্যই প্রাইভেট লিমিটেড কোম্পানি লিখতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে জাস্ট লিমিটেড কথাটা বললেই বোঝা যাবে যে এটা একটা লিমিটেড কোম্পানি। এরকম আরো হিউজ মানে এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য আছে। তো এখানে তো আসলে সবগুলা পার্থক্য ইনক্লুড করা সম্ভব না, আপনারা একটু বইয়ে দেখবেন। তারপরে আমি এখানে প্রায় 10-12টা পার্থক্য কিন্তু দেখানোর চেষ্টা করছি। সো আমার মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে আরেকটা পার্থক্য আছে যে প্রিপারেশন অফ আর্টিকেলস, অর্থাৎ প্রিপারেশন অফ আর্টিকেলস প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ম্যান্ডেটরি প্রিপারেশন অফ আর্টিকেলস, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রিপারেশন অফ আর্টিকেলস ইজ নট কম্পালসরি ইন পাবলিক, অর্থাৎ এটা ইজ নট ম্যান্ডেটরি। এখানে কিন্তু আমরা 10 থেকে 12টা পার্থক্য নিয়ে আলোচনা করছি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে। তো আশা করি আপনারা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যটা বুঝতে পারছেন, এবং যদি এই ধরনের কোয়েশ্চেন আসে সুন্দরভাবে আপনারা এখানে টপিক এবং যে দুইটা পার্থক্য সেই পার্থক্য দুইটা পাশাপাশি সুন্দরভাবে লিখে নিচে যখন কনক্লুশন দিবেন তখন কিন্তু কোয়েশ্চেনের প্রপার মার্কস অর্জন করতে পারবেন।